নমস্কার। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে বিএডকে কেন্দ্র করে এবং নেট সেটকে কেন্দ্র করে। বর্তমান আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের পরিস্থিতি রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে একটা কেরিয়ার গাইডেন্স আমার মনে হয় তোমাদের দরকার রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতেই আমি তোমাদের আজকে জানানোর চেষ্টা করছি যে তোমাদের কোন পথে গেলে বর্তমানে সুবিধা হবে। আর যদি তোমাদের দুটো পথকে একটা মার্চ করেও যদি তোমরা চলতে চাও তাহলেও কোন ভিত্তিতে করলে সেই সুবিধেটা তোমরা পাবে সেটাকে একটু আমি এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আশা করব ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ আমার মনে হয়েছে শুধুমাত্র কোচিং দেওয়া নয় বরং একটা কেরিয়ার গাইডেন্স দেওয়াটাও সঠিকভাবে দরকার। আর একান্তই সবাইকে বলে রাখি, এই টোটাল ভিডিওটি কিন্তু শুধুমাত্র যারা কিনা টিচিং প্রফেশনের সাথে যুক্ত হতে চাইছে, যাদের ইচ্ছে রয়েছে টিচিং প্রফেশনের সাথে যুক্ত থাকার, তাদের উদ্দেশ্যেই কিন্তু এটা বানানো। তো অন্যরা যারা আছো তারাও দেখতে পারো, কিন্তু টিচিং প্রফেশনকে কিন্তু এখানে আমি প্রায়োরিটি দিয়েছি। বেশ, এবার বিএডের পয়েন্ট অফ ভিউতে এবং নেট সেটের পয়েন্ট অফ ভিউতে দুটোর ভিত্তিতে যদি আমরা দেখি, দুটোকেই পাশাপাশি রেখে জানবো খরচ কত এবং নেট সেটের কী সুবিধা আছে, বিএডের কী সুবিধা আছে। প্রথমত বিএড এবং যেটা আমরা বিএডটা করি সাধারণত স্কুল সার্ভিস কমিশনের জন্য, ঠিক আছে? তো যেখানে আমরা সুযোগ পাচ্ছি একটা কি, বিএড যারা ডিগ্রিধারী থাকে তারা উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই ধরনের যে বলতে পারি পোস্টগুলো আছে এগুলোতেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে এবং সেখান থেকে একটা সুযোগ তাদের পাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন আমরা দেখছি সেকেন্ড এসএলএসটিতে প্রায় 35,726টির মতো শূন্যপদ রয়েছে, যেখানে 23,212টি হচ্ছে নবম দশম আর 12,445টি হচ্ছে একাদশ দ্বাদশ। এবং সবথেকে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী আরেকটি 38,000 শিক্ষককে নিয়োগ করারও একটি বক্তৃতায় জানিয়েছেন। তো সেই ভিত্তিতে যদি দেখি আমরা, অবশ্যই সেটার একটা সুযোগ আছে, কিন্তু প্যাটার্নটা তো আমরা জানি সবাই আমরা বুঝি যে কবে পরীক্ষা হবে সেই সম্পর্কে একটা দ্বিধা দ্বন্দ্ব সেগুলো থাকে। এসএসসির মাধ্যমে গ্রুপ ডিও হয়, তো ওগুলোর জন্য বিএডের দরকার হয় না। বিএডের যদি তোমরা মোটামুটিভাবে খরচ অ্যাপ্রক্সিমেট যে ধরো বেসরকারি কলেজগুলোতে হয়তো কম হতে পারে, কিন্তু 1,10,000 এরকম যদি সঠিকভাবে তোমরা বিএডটি করতে চাও তাহলে এইরকমই সামথিং কিছু তোমাদের খরচ পড়ে। অন্যদিকে যদি আমরা দেখি কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ সিএসসির জন্য আমরা নেট সেট এই ধরনের বিষয়গুলো কিন্তু পড়ে থাকি। এবং তোমরা দেখবে নতুন বিজ্ঞপ্তি যেটা এসেছিল আমাদের 2026-এ, সেটা ফর্ম ফিল আপ প্রায় কমপ্লিটেড হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো ইন্টারভিউ শুরু হয়ে যাবে সিএসসির ক্ষেত্রে। তার জন্য নেট সেট দরকার হয়। এবার এ নিয়ে আবার অনেকের একটা কনফিউশন রয়েছে যে সেট নাকি বন্ধ হয়ে যাচ্ছে। তো সেট কিন্তু বন্ধ হচ্ছে না, হ্যাঁ, আবারও বলছি সেট বন্ধ হচ্ছে না। জাস্ট পিএইচডির জন্য যে মানদণ্ড সেট করা হয়েছিল অনেক আগেই, ইউজিসি অনেক আগেই পিএইচডি নিয়ে যে মানদণ্ড সেট করেছিল যে সেখানে শুধুমাত্র যারা নেট কোয়ালিফাই করেছে তারাই সেখানে বসতে পারবে, সেটাকে আমাদের গভর্নমেন্ট মানতো না। আগের যে পূর্বের গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট মানতো না, যার ফলে দেখা যেত বিভিন্ন ইউনিভার্সিটিতে সেখানে পিএইচডি ছাড়াও অনেক স্টুডেন্টরা সেখানে কিন্তু পিএইচডি ঢুকে পড়তে পারতো। কিন্তু সেটাকে এখন কঠোরভাবে বলা হয় যে নেটের যে স্কোর আছে সেই প্যাটার্নে পিএইচডিটাকে করানোর, তো সেটা আলাদা বিষয়। যদি আমরা সিএসসির পয়েন্ট অফ ভিউতে দেখি, নেট সেটের যদি তুমি পড়াশোনা করো, একটা গবেষণার সুযোগ পাচ্ছ, কলেজে পড়ানোর যোগ্যতা তৈরি হচ্ছে এবং কেরিয়ারের বলতে পারো এটা একটা প্রথম ধাপ। এবার এখানে অনেকের কনফিউশন হয় যে নেট সেট পাস করলেই চাকরি। দেখো, নেট সেট পাস করলেই চাকরি নয় কিন্তু। যেমনটা তুমি 9, 10, 11, 12-এর যখন এসএসসির পরীক্ষা দিয়েছো, রিটেন পাস করলেই যেমন চাকরি নয়, তেমনি নেট সেট কোয়ালিফাই করলেই চাকরি নয়, ঠিক আছে? এটা বলতে পারো এক প্রকার ইন্টারভিউর আগের রিটেন ফরম্যাট এটা, যেমনটা আমরা 9, 10, 11, 12-এর পরীক্ষাতে দেখতে পারি যে ইন্টারভিউর আগে রিটেন নেওয়া হয়। তো এই নেট সেটে সেই রকমই রিটেন নেওয়া হয়ে থাকে এবং পরবর্তীকালে যখন তুমি ইন্টারভিউতে যাবে তার পরিপ্রেক্ষিতে যখন ইন্টারভিউ দেবে সেখান থেকে তোমার স্কোর নির্ভর করবে তুমি কতটা পাচ্ছ, মানে সুযোগ তোমার রয়েছে। কিন্তু নেট সেটে একটা সুবিধে আছে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে নেটে একটা জেআরএফ বলে একটি ক্যাটাগরি আছে যেখানে কিনা ফেলোশিপ পাওয়া যায়, ঠিক আছে? প্রতি মাসে প্রায় প্রথম 2 বছর 37,000 মতো পাওয়া যায় এবং পরবর্তী যে বছরগুলো আছে সেই পরবর্তী বছরে অ্যাপ্রক্সিমেট 3 বছর ধরে নাও, সেখানে 42,000 করে পাওয়া যায়। এবার ভালো নম্বর নিয়ে নেট জিআরএফ পাস করলে গবেষণার একটা জায়গা পাওয়া যায় এবং আর্থিক স্বাবলম্বিতা কিন্তু পাওয়া যায়।
তো সবসময় এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন থাকে যে নেট কোয়ালিফাই করে কী সুবিধে। তো এটার একটা 5 বছরের তুমি কিন্তু একটা বলতে পারি যে তোমার হাতে সময় তুমি পেয়ে যাও, যে এই 5 বছরে তোমার কি কি দরকার, মানে তুমি কি কি করবে, কোন দিকে সময় দেবে। তোমার একটা স্যালারি বলতে পারো এক প্রকার স্কলারশিপ স্যালারি কখনো এক নয়, কিন্তু বলছি আর কি যে ধরতে পারো এটা এক প্রকার তোমার গবেষণার তোমাকে একটা স্যালারি দেওয়া হচ্ছে 5 বছর ব্যাপী। সেইটাকে নিয়ে তুমি তোমার জীবনকে 5 বছরের মধ্যে কাঠামোটাকে কিন্তু তুমি তৈরি করে নিতে পারো। এটা কিন্তু একটা নেট সেট সুযোগ দেয়। আর জেআরএফ পাওয়া, অনেকেই বলবে হয়তো হয়তো এই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে বলবে যে স্যার জেআরএফ পাওয়া এত সস্তা নয়। দেখো, লাইফে কোনো কিছুই সস্তা নয়, তবে পাওয়া যায়, স্টুডেন্টরা পায় প্রত্যেকটি নেটেই, প্রত্যেক বছর নয়, প্রত্যেকটি নেট, অর্থাৎ বছরে 2বার করে নেট হচ্ছে, 6 মাস অন্তর অন্তর প্রত্যেকটি নেটেই কিন্তু জিআরএফ পাচ্ছে। প্রত্যেকটি সাবজেক্টে খোঁজ নিয়ে দেখবে 10 জন 12 জন ইজিলি জিআরএফ পাচ্ছে। সেখানে যদি তুমি একটু পরিশ্রম করে, যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে স্টুডেন্টদের পরিশ্রম করতে হবে, এটা নির্ধারিত। সেটা তুমি এখন করবে কি পরে করবে সেটা তোমার উপরে, কিন্তু স্টুডেন্ট মানেই তাকে পরিশ্রম করতে হবে, পড়াশোনায় পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম যদি করো তাহলে এই জেআরএফ পাওয়া খুব একটা যে আহামরি বিষয় এমন নয়। যারা জেআরএফ পাচ্ছে তারা তোমাদেরই মতো স্টুডেন্ট, যারা একটা নির্দিষ্ট প্যাটার্নে পড়ে সেটা পাচ্ছে। তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই জেআরএফের টাকাটাকে যখন তুমি পেয়ে যাবে, সেইটাকে কিন্তু পরবর্তীকালে তোমার এডুকেশন পারপাসে তুমি সেটাকে ব্যবহার করতে পারো। এবার দুটো পাশাপাশি রেখে যদি আমি একটু কম্পেয়ার করি, দেখো স্কুল টিচারের যখন আমরা দেখি নবম দশম শ্রেণীর যখন স্যালারি দেখি, তাহলে 33,400 একদম শুরুর দিকে বেসিক পে যেটা, আর আনুমানিক গ্রস স্যালারি হিসাবে 42,000 প্লাসের মতো থাকে। আর একাদশ দ্বাদশের ক্ষেত্রে আমরা 42,600 দেখতে পারি, আর আনুমানিক গ্রস স্যালারি 54,000 প্লাস থাকে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে তুমি যখন জয়েন করবে তখন 57,700 দিয়ে বেসিক পে এখনকার সময় অনুসারে, এবং আনুমানিক গ্রস স্যালারি 70-80,000 হতে পারে। এবার এইটা দেখানোর উদ্দেশ্য আমার একটাই, যে তোমাকে চেষ্টা করতে হবে দুটোকে পাশাপাশি রেখে। এইটা নিয়েই আমি পরবর্তীতে আসবো, যে তাহলে কি করা উচিত এখন এই পরিস্থিতি, পশ্চিমবঙ্গে যে ধরনের পরিস্থিতি এই মুহূর্তে চলছে। অনেক স্টুডেন্ট থাকবে হয়তো বা তোমরা অনেকে এরকম করছো যে নেট সেট কয়েকদিন পড়ছো, তারপর ডিমোটিভেট হয়ে আবার সরে আসছো, বা কিছুদিন হয়তো কম্পিটিটিভ এক্সামিনেশনের কিছু পড়ছো, আবার ডিমোটিভেট হয়ে সরে এসে আবার নেট সেট পড়ছো, আবার কখনো এসএসসি পড়ছো। তোমাদের জন্য আমি একটা কথা বলি, দেখো, ডিমোটিভেশন তো আমাদের স্বাভাবিক ব্যাপার। এটা আমরা যেহেতু মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, তো আমাদের প্রত্যেকের জীবনে ডিমোটিভেশন আসবে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেটাকে সবসময় কনস্ট্যান্ট ওই ডিমোটিভেশনের মধ্যে থাকলে চলবে না, বাস্তবটাকে বুঝতে হবে। বাস্তবটাকে দেখো, তোমার যদি টিচিং প্রফেশনই দরকার হয়, তাহলে তোমার এখানে স্কুল লেভেলের আছে যেটা কিনা 9, 10, 11, 12 যেটা কনস্ট্যান্ট যে পরীক্ষা নিচ্ছে এমন হচ্ছে না। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ 2025 সালে হয়েছে, দেখতে দেখতে দেখবে 27-এর আগে হয়তো বা নতুন পরীক্ষা হওয়ার সম্ভাবনা 0। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এমন একটা পথ বেছে নিতে হবে যেন কিনা তোমার ডিগ্রিটাও হয় এবং তার সাথে সাথে তুমি পরীক্ষার প্রিপারেশনটা কেমন নিতে পারো। এর জন্য আমি প্রত্যেকটি স্টুডেন্টকে সাজেস্ট করি ডুয়াল স্ট্র্যাটেজিকে মেনটেন করতে। কি, তুমি বিএড কোর্স এদিকে করা শুরু করো এবং তার সাথে সাথে নেট সেটেরও প্রিপারেশন নাও। বিএড কোর্স করো, এবং বিএড কোর্সের আহামরি কিছু নয় যে তোমার অনেকটা সময় সাপেক্ষতার জায়গা সেটা নেবে। অনেকেই বলবে স্যার রেগুলার বিএড করলে স্বাভাবিক অনেক সময় লাগে, তবু তুমি পড়ার সময় পাবে। বিএড করার সাথে সাথে নেট সেটের সিলেবাসটাকে একদম পুরোটাকে কভার করে নাও, নেট সেটের প্রস্তুতিটা সেই সময় করে নাও। ঠিক আছে, বলতে পারো এই বিএড ডিগ্রিটা তোমাকে একটা ব্যাকআপ দিয়ে দেবে তোমার পরবর্তীকালের জন্য। ঠিক আছে, এই দু ক্ষেত্রেই তাহলে তোমার প্রস্তুতিটা চলবে। একটাতে সফল হলে অন্যটির সুযোগ খোলা থাকবে, সময়, পরিশ্রম এবং অর্থেরও একটা যোগান পাবে। যদি তুমি একটা স্কলারশিপকে তুমি অ্যাচিভ করতে পারছো, অর্থাৎ জেআরএফকে যদি অ্যাচিভ করতে পারছো, তাহলে তোমার 5 বছরের জন্য তোমার কাছে একটা বিস্তর সময় থাকছে। এই বিস্তর সময়ের মধ্যে তুমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো, কোন দিকে এগোবে কোন দিকে নয়, যেটা কিনা বয়সকালে আরও বেশি দৃঢ়তর হয়, সেইটা তুমি কিন্তু পেয়ে যাবে ওই সময়কালে। তোমার এই ওই বয়সকালে তোমার এই গুরুত্বপূর্ণ ডিসিশনগুলোকে নিতে কিন্তু সাহায্য করবে। তো আমার সাজেশন থাকবে নেট সেট পড়ার সাথে সাথে বিএডটাকেও করো। সব থেকে আরেকটা বলি, যারা কিনা একদমই গরিব ব্যাকগ্রাউন্ড থেকে
গরিব ব্যাকগ্রাউন্ড থেকে আসো, যারা বিলং করো একদমই গরিব ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের জন্য বলে রাখি, যদি জেআরএফটাকে তুমি পেয়ে যাচ্ছ এবং সেই অনুসারে যেহেতু গভর্নমেন্ট একটা রেগুলেশন বের করে দিল যে শুধুমাত্র নেট সেটেডদেরকেই পিএইচডিতে নিতে হবে, সুতরাং তুমি যখন জেআরএফ পাবে অটোমেটিক্যালি তুমি নম্বরের দিক থেকে এগিয়ে থাকবে পিএইচডিতে অ্যাডমিশনের ক্ষেত্রে। আর যখন তুমি এগিয়ে থাকবে একটাতে পিএইচডিতে ঢুকলে পরবর্তীকালে সেই টাকাটা পরবর্তীকালে তোমার যখন জোগান হয়ে যাবে, যদি খুব খারাপ পরিস্থিতি থাকে স্টেটের, তাহলেও তুমি কিন্তু পরবর্তীকালে যদি ভাবো যে এটা দিয়ে আমি একটু বিএড করে নেবো, সেটা কিন্তু করতে পারো। কারণ যখন তোমার হাতে টাকা থাকে না, তখন 1,10,000 মতো খরচ করা বা 1,00,000 কাছাকাছি খরচ করা, এটা কিন্তু কোনো পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, কিছু সরকারি বিএড কলেজ রয়েছে, কিন্তু তাই বলে তুমি যে সরকারিতে পাবেই, ওখানে কম্পিটিশন বেশি থাকে, সেটা তো কোনো কথা নয়, তাই না? তো তোমার এমন হতে পারে যে বেসরকারি থেকেও তোমাকে করতে হতে পারে। তো এই সব দিকে আমাদের খোলা রাখতে হবে। এখনকার কিন্তু, আগেও বলেছি আবারও বলছি, এখন কিন্তু আর ওই সময় নেই যেখানে তুমি শুধুমাত্র একটা প্রসেসকে বা একটা ধরে নাও কেরিয়ার অপশনকে বেছে নিলে বা একটা পরীক্ষাকে বেছে নিলে এবং ওখানেই থেকেই তুমি সফল হয়ে বেরিয়ে আসতে পারবে না। এখন কিন্তু আর ওই সময় নেই। এখন তোমাকে অপশন খুলে রাখতে হবে, কিছু করার নেই। সময়ের বেসিসে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়। অপশনকে খোলা রাখতে হবে এবং যখন তোমার মনে হবে এই অপশনটা পারফেক্ট, তখন তোমাকে ওই অপশনের দিকে এগোতে হবে। আমি যেটা বলতে চাইছি, তোমরা কি বুঝতে পারছো সেটা? যদি বুঝতে পারো, তাহলে সফলতা এমনি এমনি আসে না, পরিশ্রম করে আসে। এটাকে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে তত ভালো। চেষ্টা করো, আবারও বলছি, চেষ্টা করো যেন কিনা তোমরা এই যে আমি একটা ডুয়াল স্ট্র্যাটেজির কথা বললাম, যদি পড়াশোনার দিকে তোমাদের মনোযোগ থাকে, তাহলে এই ডুয়াল স্ট্র্যাটেজিটাকে ফলো করো। যারা উচ্চশিক্ষাও করতে চাইছো কিন্তু কনফিউশনে রয়েছো যে এটা নিয়ে কেরিয়ার কতটা কি হবে, তাদের জন্য আমি বলছি বিএডটাকে একটা ব্যাকআপ হিসাবে রাখো, এইটাকে কিন্তু গুরুত্ব দাও। কারণ মাথায় রাখবে, সব কিছুরই একটা নির্দিষ্ট বয়স থাকে। একটা বয়স যখন পেরিয়ে যায় না, তখন আর কোনো কিছু কোয়ালিফাই করা সম্ভব হয় না। তুমি যখন সদ্য মাস্টার্স করছো, তখন দেখবে তোমার পড়াশোনার সমস্ত কিছুতে তুমি একটা এনার্জি পাবে। দেখবে তুমি ওই সময় সহজেই যে কোনো পরীক্ষা কোয়ালিফাই করে যেতে পারবে। নেট সেটও কোনো ব্যাপার না, কোয়ালিফাই করে যাবে। যখন ধীরে ধীরে বয়স বাড়বে, যখন পারিবারিক বা অন্যান্য অনেক টেনশন আসবে, তখন কিন্তু এই ধরনের পরীক্ষাগুলো আর পাশ করা সম্ভব হয় না। তো একটা ডিসিশন নাও, ডিসিশন নিয়ে সেই অনুসারে কিন্তু এগুলোকে ফোকাস করো, এগুলোর দিকে ফোকাস করো, এটাই আমার সাজেশন থাকবে। আর যদি তোমাদের এই সাজেশনটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমার কি লক্ষ্য, স্কুল সার্ভিস নাকি কলেজ সার্ভিস, নিচে কমেন্ট করে জানাও। এবং কোনো প্রকার যদি সহায়তা দরকার হয় আমার, সেটাও জানাবে। আমি আমার পার্সোনাল মোবাইল নম্বর শেয়ার করে দেবো, সেখানে তুমি আমার সাথে যোগাযোগ করে নিও। ওকে, তো তোমার কি লক্ষ্য অবশ্যই জানাবে, ফ্রিলি জানাও, ঠিক আছে? আর যদি একটু হলেও ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে, যদি মনে হয় যে না স্যারের এই ভিডিওটি থেকে একটু হলেও মনে জোর পেলাম বা কিছু একটা করার সিদ্ধান্ত নিতে পারলাম, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করে নেবে। এবং যারা এখনও সমস্যায়, এই ধরনের কোন প্রেক্ষিতে এগোবে, কোন দিকে এগোবে, এই সমস্যায় ভুগছে, তাদেরকেও শেয়ার করে দেবে, তোমাদের বন্ধুদের কেউ শেয়ার করে দেবে। আর আমাদের, তোমরা সবাই জানো, এই চ্যানেলটি হচ্ছে নেট সেটের চ্যানেল। স্কুল সার্ভিসের জন্য আলাদা চ্যানেল আছে, দেখবে আমাদের চ্যানেলের যে সেকশন আছে সেখানে চলে গেলে স্কুল সার্ভিসের জন্য পেয়ে যাবে। তো নেট সেটের জন্য তোমরা এই চ্যানেলকে ফলো করতে পারো, স্কুল সার্ভিসের জন্য দেখবে আরেকটি চ্যানেল করা আছে, সেটাকেও ফলো করতে পারো। এবং নিজের, মোট কথা, নিজের কেরিয়ার সম্পর্কে সচেতন হও। কেউ তোমাকে কিন্তু এমন করবে না যে তোমার জন্য কেউ ভাববে, তোমাকেই ভাবতে হবে। নিজের ডিসিশন নিজেকেই নিতে হয়। তো সেই ভিত্তিতে নিজের কেরিয়ার ডিসিশনটাকে নাও এবং সঠিক পথে জাস্ট এগোনোটা শুরু করো, দেখবে রাস্তা আস্তে আস্তে খুলতে থাকবে। আশা করি এই যে সাজেশনটি আমি যতটুকু গাইডেন্স করার চেষ্টা করলাম তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। রাখছি।